Everyone, welcome to live classes. Again I am here in front of you to discuss about class 8 English, right? And today that book we are going to study is It So Happened. And from this chapter we'll do what? We'll do chapter 4, The Treasure Within. So দেখো আমরা এখন কিভাবে পড়াশোনা চলছে অনলাইন, রাইট? অনেকের ধরো এখন কিছু প্রবলেম আছে বলে অনলাইন চলছে, কিন্তু কি অনলাইন ক্লাস আগে হতো না? আগেও হতো, সব সময় হয়। ইট ইজ আ পার্ট অফ আওয়ার এডুকেশন, রাইট? কিন্তু এটার মধ্যে অনেকের ডিফারেন্ট লার্নিং স্কিলস আছে। কেউ ধরো খুব ভালো পায় যখন কোনো প্রবলেমও থাকে না, তবুও দে লাইক টু স্টাডি থ্রু অনলাইন। আর কেউ কেউ আছে যে মেন টেক্সট থেকে পড়তেই বেশি ভালো পায়। আর কিছু কিছু বাচ্চারা আছে যারা যখন টিচাররা বুঝিয়ে দেয় বা নোট বানিয়ে দেয় তখনই ভালো করে পড়তে পারে, রাইট? সবার একটা আলাদা সিস্টেম থাকে, স্কিল থাকে লার্নিং। আর ওটার সঙ্গে সঙ্গে সব বাচ্চার ইচ এন্ড এভরি চাইল্ড হ্যাজ সাম পটেনশিয়ালিটি, রাইট, টু লার্ন। অ্যান্ড কিছু না কিছু কোয়ালিটি সবার মধ্যেই থাকে না? অনেক সময় হয় না, আমরা আশেপাশে শুনি, দেখি যে ঠিক আছে কোনো একজন বাচ্চাকে কেউ বলছে, তোমার ফ্রেন্ডই হোক, ওকে কেউ বলছে যে আরে ও কিছুই পারে না, ও কিছু করতে পারে না। সেরকম কি হতে পারে যে কিছু পারে না? এরকম হয় না। সবার মধ্যে কিছু না কিছু কোয়ালিটি থাকে। অনেক সময় কি হয়, বাচ্চা নিজে বুঝতে পারে না, অন্য কেউ ধরিয়ে দেয়, বা অন্য কেউ ধরতে পারে না, বাচ্চা নিজে বুঝতে পারে। আর আনফর্চুনেট যদি খুব হয়, তখন কি হয়, একটা সময় যখন থাকে তখন না কেউ ধরিয়ে দিতে পারে, আর না ওই পার্সন বাচ্চাটা নিজেই বুঝতে পারে। তাই দেখো, যখন ফ্রি টাইমে আমরা কিছু করি, তোমরা কিছু করো, বসো, কিছু একটা অ্যাক্টিভিটি যখন করো, আমরা ফ্রি টাইমে দেখো পড়াশোনা তো ইট ইজ আওয়ার পার্ট অফ লাইফ, রাইট? কিন্তু এটার সঙ্গে সঙ্গে যে অ্যাক্টিভিটিতে আমরা খুব ইন্টারেস্ট পাই, খুব ভালো লাগে করতে, ভালোভাবে করি, অনেক সময় আমরা শেয়ার করি কারোর সাথে, অনেক সময় আমরা করি না, ইজন্ট ইট? আর তখনই আমাদেরকে নিজেও বুঝে নিতে হবে, খুঁজে নিতে হবে যে আমার এরিয়া অফ ইন্টারেস্ট কি, আর আমি কোনটাতে ভালো। শুধু অনেক সময় ইভেন অন্যরা না, মাঝে মাঝে এরকম হয়, অনেক বাচ্চারা আছে, তোমার ফ্রেন্ডরা আছে, ওরা এরকম ভাবতে পারে যে আমার মধ্যে কিছু এরকম নেই, বা আমি কেন, অন্যরা যেরকম ধরো কাউকে দেখছে খুব ভালো সিঙ্গিং করছে, ভাবে যে ইস আমি তো ভালো সিঙ্গিং করতে পারি না, আমার মধ্যে এই কোয়ালিটি কেন নেই, বা আমার মধ্যে ওরকম স্পেশাল কোয়ালিটি কেন নেই। তো দেখো, সেম টু সেম অন্য কাউকে দেখে ওটা না ভেবে নিজে যদি আমরা কিছু করতে চাই, অ্যান্ড উই নিড টু লুক উইদিন আওয়ারসেলফ, যে ঠিক আছে কিছু তো একটা হবে যেটাতে আমার ইন্টারেস্ট লাগে, বা উইদাউট এনি আদার সাপোর্ট আমার ব্রেন থেকে আমি নিজে ওটা করতে পারি আর বুঝতে পারি। এরকম আছে না অনেক কিছু, এগুলো খুঁজতে হয় রাইট টাইমে, so that we can utilize our that particular talent in a right way. আমরা যদি সঠিক সময়ের মধ্যে খুঁজে পাই যে আমাদের কি কোয়ালিটি আছে, বা আমি কোনটাতে ভালো, নিশ্চয় আমরা ফিউচারে ওটাকে নিয়ে যদি কাজ করি, we will get name and fame. সাকসেস তখনই আসে। এমন না যে একজনকে দেখেছি খুব ভালো একটা গান করছে, তাই আমাকেও গান করতে হবে, ওটাতে ভালো হতে হবে। তখন কি হবে, উইদাউট হ্যাভিং দ্যাট ট্যালেন্ট, যে আমার মধ্যে সেরকম ট্যালেন্ট নেই যে আমি গান করব, কিন্তু আমি নাচে ভালো, কিন্তু ওটাকে আরেকজনকে দেখে করছি, বা কেউ আমার উপরে ফোর্স করে দিয়েছে, তখন কি হয়, পারফরমেন্স সেরকম ভালো হয় না। আর পারফরমেন্স যখন ভালো হয় না, তখন কি হয়, তখন we cannot win, we can't win. ওকে, আমরা জিততে পারবো না, মিন্স আমরা যে আমাদের ওই যে লেভেলটা যেখানে পৌঁছাবার দরকার, দ্যাট সাকসেস উই উইল নট গেট। এরকমই আজকে আমরা একটা চ্যাপ্টার পড়বো, যে চ্যাপ্টারের নাম আগেই বলে দিয়েছি, দি ট্রেজার উইদিন। এই চ্যাপ্টারে আমরা দেখবো এরকমই একটা বাচ্চা, যে আগে পড়াশোনা করতো না, কিছুই ভালো লাগতো না, ওকে সবাই বলতো কিছু পারে না, শুধু কমপ্লেন, শুধু পানিশমেন্ট, শুধু শাস্তি পেত স্কুলে, এরকম অবস্থা। কিন্তু পরে
আজ দেখো ওই বাচ্চাটা এখন সাকসেসফুল ম্যান হয়ে গেছে, আর ওনার ব্যাপারে আমরা আজকে পড়তে যাচ্ছি। আর শুধু পড়তে না, তোমাদের সিলেবাসে আছে এটা। ওকে ওকে, মানে তোমাদের ক্লাস 8 এর বইয়ে আছে। মেবি এই কামিং ইয়ারে এটা তোমাদের যখন রিভাইজ সিলেবাস হবে নাও থাকতে পারে, অর উই ডোন্ট নো, বাট থিং ইজ দ্যাট এত অ্যাচিভমেন্ট করেছে ওই বাচ্চাটা যে পড়াশোনা করতো না, চিটিং করে পাশ করে নিত যে কোনোভাবে। ঠিক আছে, এরকম একটা বাচ্চা আজকে যখন একটা সাকসেসফুল ম্যান হয়ে গেছে, ওনার ব্যাপারে বইয়ে আছে। আর তোমরা যেরকম এইবার ক্লাস 8-এ আছো, পার ইয়ার যখন অন্য বাচ্চারা আসবে ওরাও পড়বে, মানে পড়েই যাচ্ছে। To what? To get inspiration, so that we can also locate our talent. It is very important. সবার মধ্যে, যেটা আগে বলেছি, সবার মধ্যে সেরকম কোয়ালিটি থাকেই, তো ওটাকে খুঁজে বের করে নিতে হবে, দেখতে হবে আমার বেস্ট পার্ট কি সেরকম, রাইট? দেখো যখন চ্যাপ্টার এক্সপ্লেইন করব, we will go through, but after end of this chapter, that means near about 3:40. After this you may call me. 3:40 পরে তোমাদের যদি কোনো ডাউট থাকে ফোন করতে পারো। অলরাইট, সো লেটস স্টার্ট। দেখো স্টার্ট করার আগে যার ব্যাপারে আগে এটা বলে দিই যে ট্রেজার উইদিন। হোয়াট ট্রেজার উইদিন? দি ট্রেজার মিনস কি? আমরা জানি লাইক ম্যানি ডিফারেন্ট কাইন্ডস অফ জুয়েলারি, সিলভার, গোল্ড, ডায়মন্ড, মানে সম্পত্তি, বাট আমাদের ভিতরে এটাই আছে, সবার ভেতরে থাকে। তাহলে এখানে সম্পত্তি, আমাদের মেন সম্পত্তি কি? আমাদের ট্যালেন্ট, আমাদের নলেজ, দ্যাট ইজ আ মেইন ট্রেজার। গোল্ড আছে, পয়সা আছে, আছে নেই, নো ম্যাটার্স। The thing is that you should be a good person, you should be a successful person, you should be a hard working, কারণ সবার ভেতরে ওই সম্পত্তি, ওই ট্রেজার আছে, শুধু ওটাকে ইউটিলাইজ করতে হবে ইন আ রাইট টাইম। অলরাইট, সো দেখো এখানে আমরা যে দুটো ক্যারেক্টার পড়বো, আমি বলবো যে কে কে আছে, কিভাবে এটা আসছে। আমাদের এই স্টোরিটা বা এই যে আমরা আজকে একটা ইন্টারভিউ, দিস স্টোরি ইজ অ্যাবাউট আ ইন্টারভিউ বা কনভারসেশন বলতে পারো। দুইজনের মধ্যে যখন কনভারসেশন হয়, দুই গ্রুপ, দুই পার্সন, দ্যাট ইজ কল কনভারসেশন। এখানে কনভারসেশনে আমরা দেখব যে মিস বেলা রাজা অ্যান্ড মিস্টার হাফিজ কন্ট্রাক্টর। তো বেলা রাজা যিনি, উনি হয়েছেন এডিটর অফ স্পর্শ, আ নিউজ লেটার ফ্রম দি রিসোর্স সেন্টার, দি ভ্যালি স্কুল, ব্যাঙ্গালোর। And Mr. Hafiz, contractor, one of the India's leading architect. আজকে আমরা যেটা পড়ছি, কি পড়বো? About Mr. Hafiz, contractor. আর এটা ওনার ইন্টারভিউ, থ্রু ইন্টারভিউ ওনার ছোটবেলার স্টোরি এখানে বের হয়ে আসছে। ঠিক আছে, ছোটবেলা উনি কিরকম ছিলেন and how he got that success, এটা আমরা পড়বো আর জানবো। আর দেখো টোটাল এই যে আমরা চ্যাপ্টার 4-এ তোমাদের ওনার ব্যাপারে, কন্ট্রাক্টর হাফিজের ব্যাপারে, এটা লেখা আছে ইন 2 পার্ট। ওকে, পার্ট 1 অ্যান্ড পার্ট 2। পার্ট 1 হয়েছে তোমাদের অ্যাবাউট হিজ স্কুলিং লাইফ, ওনার স্কুলিং লাইফের ব্যাপারে আছে। অ্যান্ড পার্ট 2 কিভাবে উনি আর্কিটেক্ট লাইনে ঢুকেছেন অ্যান্ড হাউ হি গট সাকসেস। উই উইল কাম টু নো দ্যাট ইন পার্ট 2। দেখো তোমাদের স্ক্রিনে হাফিজ কন্ট্রাক্টরের ফটো আছে, দেখে নাও। হাউ হি ড্রিউ, কিভাবে পার্ট 2-তে আমরা দেখবো যে কিভাবে এটা আর্কিটেক্ট মিনস হোয়াট, টু মেক আ হিউজ বিল্ডিংস অ্যান্ড স্কুলস, এনি ইনস্টিটিউশন, দিস থিং ডিজাইন, ক্রিয়েট। আর এগুলো তো ইমাজিনেশন করতে হয় যে কিভাবে হবে, অ্যান্ড ভেরি মাইনিউটলি এগুলোকে দেখতে হয়। সো হি ইজ অন ইয়োর স্ক্রিন, বাট ইউ আর সিইং ইট ইজ, হি ইজ হাফিজ কন্ট্রাক্টর, রাইট? এবার দেখো ওনার প্রোফাইলটা আমরা দেখব। নেক্সট দ্যাট ফটো, হাফিজ কন্ট্রাক্টর আ প্রোফাইল। এটা তোমাদের বইও আছে, পেজ নাম্বার 33-তে আছে। আমি এখানে নিয়ে এসেছি। আফটার এই ফটোর পরে দেখো কি লেখা আছে, হাফিজ কন্ট্রাক্টর ওয়াজ বর্ন ইন 1950। দেখো পড়ো, 1950-তে ওনার জন্ম হয়েছিল। অ্যান্ড
in 1975. That means when he was 25 years old, at that time he completed his graduate diploma, okay, from Mumbai, and he did his graduation কোথায় থেকে? কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে করেছে, নিউ ইয়র্ক, on a Tata scholarship. Hafiz Contractor commenced his career with T. Khareghat as an apprentice architect in 1977. দেখো 1977 এ উনি ওনার ক্যারিয়ার স্টার্ট করেছেন অ্যাজ এ কি অ্যাপ্রেন্টিস আর্কিটেক্ট। এটার মানে কি, একটা হয় যখন কেউ কোনো ডিপ্লোমা করে, ধরো উনি গ্র্যাজুয়েশন করেছিলেন আর্কিটেক্টে, ওকে, সো আফটার কমপ্লিশন অফ দিস যে কোনো কোম্পানিতে বা যেখানে কাজ আমরা করতে যাই কি হয়, আগে আমাদেরকে কাজে একটা আছে থিওরিটিক্যাল, আমরা পড়াশোনা করেছি, এরপরে ওইখানে জুনিয়র স্টাফ অর এমপ্লয় ওইভাবে ওইখানে কাজ করতে হয় শেখার জন্য, টু হ্যাভ আ প্র্যাকটিক্যাল। তো বলছে কি অ্যাপ্রেন্টিস আর্কিটেক্ট, মানে আর্কিটেক্ট উনি হয়ে গেছেন, but he is in learning process, and that he started in which year? 1977. Okay, so we know that he born in 1950. 1975 he completed his diploma graduate diploma, and then in 1977 he started his career. এরপরে দেখো বলছে even he is a member of Bombay Heritage Committee and New Delhi Lutyens Bangalore Zone Review Committee, and বলছে কি উনি ইভেন এরকম ছিল না যে হি স্টার্টেড অনলি ওয়ার্ক, যখন একটা কমিটি, যে কোনো একটা কমিটি যখন গঠন করা হয়, বানানো হয়, কমিটি কেন বানানো হয়, লাইক টু এনি ওয়ার্ক ইজ গোয়িং টু বি হ্যাপেন, যে কোনো একটা কাজ হবে, একটা প্রোগ্রাম হবে, তখন একটা কমিটি বানানো হয়, রাইট? ওই কমিটিতে মানে যারা ভালো or they can give their ideas, they can help support that program, এরকম মানুষদেরকে দেখে বেছে রাখা হয়। So he was also there, এরকম দেখো। আর আমরা আজকে পার্ট 1 এ জানবো যে initially he was not good, 1 2 তে একটু ঠিক ছিল, পরে he was not good, but later on you see his success, how he becomes so successful person. His practice had modest beginning in 1982 with a staff of 2. দেখো ওনার নিজের অর্গানাইজেশন হয়ে গেছিল, ইনস্টিটিউশন হয়ে গেছিল, আগে ওখানে জয়েন করেছিলেন। হিজ ক্যারিয়ার হি স্টার্টেড ওকে অ্যাজ অ্যাপ্রেন্টিস আর্কিটেক্ট, একজন লাইক এ লার্নার আর্কিটেক্ট ওইখানে জয়েন করেছে। কিন্তু 1982 তে ওনার কি হয়েছে, উইথ এ স্টাফ অফ 2, উনি নিজেই প্র্যাকটিস শুরু করেছেন ওনার 2 জন স্টাফের সঙ্গে। পরে গিয়ে ওনার টোটাল ওনার যে ফার্ম ছিল, ওনার নিজের ফার্ম যেটার উনি লিড করতেন, দেয়ার হি হ্যাড স্টাফ 350 staff. You see this success, how he go higher and higher. So this success, how success comes when you know your right track, you know your potential, you know your interest, you know your talent, and in this way if you proceed you will get success, right? So in this way he got that thing, right? And he what else we can see, that the firm had conceptualized, design, executed with a range of architectural projects like bungalows, residential developments, hospitals, hotels, corporate office, banking and financial institution, commercial complexes, shopping malls, educational institution, recreational and sports facilities, townships, airports, railway station, urban planning and civic redevelopment projects. Dekho how many things, you know, if to plan, to design railway station, they would do his farm, this thing, then sports facilities, even a airport
দেন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, কমার্শিয়াল বলো, শপিং মল বলো, সবগুলো ওনার ফার্ম থেকে ম্যাক্সিমাম হি উড গেট কন্ট্রাক্ট আর পার্টিসিপেশন টু ডু অল দিস থিংস. So this is a sign that how really he started. চলো এবার আমরা দেখি আমাদের that page number 25. এখানে আমাদের যে ফার্স্ট পেজ আছে, এখানে যে প্রথমে বলেছিলাম যে মিস্টার হাফিজ কন্ট্রাক্টর, ওনার থেকে এই যে উনি ছোটবেলায় কেমন ছিলেন, হু ইজ আস্কিং, হু ইজ টেকিং ইন্টারভিউ, মিস বেলা রাজা, শি ইজ টেকিং ইন্টারভিউ ফ্রম হাফিজ কন্ট্রাক্টর. অ্যান্ড ইন্টারভিউ যখন দেখো কোনো সাকসেসফুল ম্যান যখন হয়, ইন্টারভিউ যখন নেওয়া হয়, সব কিছু জিজ্ঞেস করা হয় যে কিভাবে ইনিশিয়াল লাইফ ছিল, কিভাবে উনি মোটিভেট হয়েছেন, কিভাবে উনি শিখেছেন, আর কিভাবে এই জায়গায় এসেছেন. তাই বলছি যে এই চ্যাপ্টারটা দুটো পার্টে আছে, পার্ট 1 and part 2, and today we are going to do only part 1 only. All right, in our next class we will do part 2. এই part 1 এ আমরা শুধু কি জানবো, about his schooling life, okay, and how he little bit started again studying, এরপরে কিভাবে একটু আবার পড়াশোনা শুরু করেছে. এটা দেখো পেজ নাম্বার 25 এ ফার্স্টে পার্ট 1 এ নিচেই লেখা আছে, হাফিজ কন্ট্রাক্টর ওয়াজ অ্যান আনহ্যাপি স্কুল বয়. দেখতে পারো যদি স্ক্রিনে 25 পেজ নাম্বার, এটা দেখো লেখা আছে, হাফিজ কন্ট্রাক্টর ওয়াজ অ্যান আনহ্যাপি স্কুল বয়. অ্যান আনহ্যাপি স্কুল বয় কখন হয়, একটা বাচ্চা স্কুল থেকে কখন হ্যাপি হয় না, বা এনভায়রনমেন্ট কেন হ্যাপি লাগে না, বা অন্যরা ওর থেকে হ্যাপি থাকে না, বিকজ যখন পড়াশোনা করে না, দুষ্টামি করে, কি হয় তখন টিচাররাও খুব বিরক্ত হয়ে যায়. আর বাচ্চারাও যেহেতু টিচাররা বিরক্ত থাকে বা বাচ্চাদেরকে বকা দেয়, সো ইন দিস ওয়ে হোয়াট হ্যাপেন, দ্য চিলড্রেন দে ডোন্ট লাইক স্কুল, বা স্কুল যেতেই ভালো লাগে না বিকজ ওইখানে পড়াশোনা করতে হয়. এরকম উনি একটি ছেলে ছিলেন. তখন আমরা জানবো যে কিভাবে আর কি করতেন. হি লাভ ডুইং থিংস বাট ডিটেস্টেড মেকানিক্যাল লার্নিং. দেখো এই পার্টটা মেকানিক্যাল লার্নিং বলছে. মেকানিক্যাল লার্নিং কে উনি খুব হেট করতেন, ওনার এটা লাইক ছিল না, উনি লাইক করতেন না. ম্যাথামেটিক্স গেভ হিম দি শিভার্স. বলছে মেকানিক্যাল লার্নিং, এই মেকানিক্যাল লার্নিং কি, দেখো উনি আর্কিটেক্ট পড়াশোনা করেছেন, হি ওয়াজ আর্কিটেকচার, কিন্তু এখানে একটা ওয়ার্ড ইউজ করছেন মেকানিক্যাল লার্নিং. ইট মিনস হোয়াট, যেখানে শুধু একটা জিনিসকে তোমার একটা চ্যাপ্টার দিয়ে দেওয়া হয়েছে, তুমি মুখস্থ করবে আর পরীক্ষায় গিয়ে লিখে দেবে, অ্যান্ড ইউ উইল বি কনসিডার ওকে গুড মার্কস, গুড স্টুডেন্ট. এটাকে উনি মেকানিক্যাল লার্নিং, লাইক কোশ্চেন আনসার করতে হবে, পড়তে হবে, শুধু এগুলো লাইক করতেন না. এখন যে তোমাদের এটার রিলেটেডই তোমাদেরকে বলি যে এখন আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি, ওটার মধ্যে কিছু এরকমই বলা আছে যে মেকানিক্যাল লার্নিং শুধু মগ আপ করা, শুধু কোশ্চেন আনসার মুখস্থ করে লিখে নেওয়া, এগুলো ইট ইজ মিনস গুড ফর নাথিং. শিখে নেওয়া, কোশ্চেন করে নেওয়া, এটাকে যদি আমরা অ্যাপ্লাই না করতে পারি আমাদের লাইফে, ওটাকে অ্যাপ্লাই করে সাকসেস বা এটা না নিতে পারি, দেন হোয়াট ইজ দ্য ইউজ অফ এডুকেশন, রাইট? দ্যাট ইজ ওয়াই তোমাদের নতুন যে এডুকেশন পলিসি হয়েছে সেটার মধ্যে এইগুলো জিনিসের উপরে এমফাসাইজ করা হয়েছে যে কিভাবে তোমরা শিখবে, কিভাবে তোমাদের পড়াশোনাকে আরো ইন্টারেস্টিং অ্যান্ড কি প্র্যাকটিক্যাল ওয়েতে এটাকে করা যায়, অ্যান্ড সো দ্যাট ইউ উইল হ্যাভ গুড ইন্টারেস্ট ওভার ইউর স্টাডি, রাইট? তো উনি এটা লাইক করতেন না মেকানিক্যাল লার্নিং. What his principal once said to him influenced him deeply. এরপরে আমরা এই চ্যাপ্টারে এটাও দেখব, এই পাঠে, যে পড়াশোনা তো করতো না, কিন্তু একবার মিস্টার হাফিজের প্রিন্সিপাল কি এমন একটা কথা বলেছিলেন যে উনি, this Hafiz contractor, he becomes so influenced, so inspired that he started studying later on. All right, এই পয়েন্টগুলো আমরা জানবো. এক, যে কেন আনহ্যাপি বয় ছিল, কেন হি ওয়াজ নট unhappy with the school, and another that he did not like mechanical learning, okay, and mathematics কে খুব ভয় পেত. What his principal once said, এটা আমরা জানবো যে প্রিন্সিপাল এমন একটা কি বলেছিলেন যে উনি একটু পড়াশোনায় মন দেওয়া শুরু করে দিয়েছিলেন, রাইট? চলো শুরু করো. দেখো আর তোমাদের এই চ্যাপ্টারে দেওয়া আছে HC. HC means Hafiz contractor,
আর বিআর মিন্স বেলা রাজা। তো কে কখন বলছে, এই পার্ট 1-এ আমরা দেখব যে বেলা রাজা, যিনি শি ইজ এডিটর, উনি পার্ট 1-এ 5টা কোশ্চেন করবেন। ওকে, তো কোশ্চেন কখন করবেন সেকেন্ড লাইনে আমরা দেখব। ফার্স্ট লাইনে হাফিজ নিজেই বলছে যে আই ইউজ টু হ্যাভ দিস টেরিবল নাইটমেয়ার only now over the last 4 to 5 years it seems to have disappeared. বলছে আমার না সব সময় একটা ভয়ঙ্কর স্বপ্ন আসতো বা দেখতাম আমি, ঠিক আছে, ভয়ঙ্কর। only now over the last 4 to 5 years, বলছে এখন হয়তো 4 থেকে 5 বছর হয়েছে যে আমি এরকম স্বপ্ন আর দেখি না বা এরকম স্বপ্ন আর আসে না। ওকে, ভয়ঙ্কর স্বপ্ন যেটা দেখে আমরা খুব ভয় পেয়ে যাই, বা সবসময় ইভেন এরকম না যে ঘুমাচ্ছি তখন দেখছি, অনেক সময় হয় না মা যদি এরকম একটা কন্ডিশন হয়, এরকম একটা কিছু ইমাজিন যখন আমরা করি, দ্যাট মিনস দিস অলসো রাইট, ইট সিমস টু হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড। কিন্তু এখন উনি দেখেন না কেন, এই কোশ্চেনটাই কেন দেখেন না আর ওই স্বপ্নটা কি ছিল বেলা রাজা এখন জিজ্ঞেস করবে। বি আর লেখা আছে তোমাদের বইয়ে, হোয়াট নাইটমেয়ার আর ইউ টকিং অ্যাবাউট and why do you think it has disappeared now? বলছে আপনি কিরকম একটা মানে খারাপ স্বপ্নের কথা বলছেন, আর কেন আপনি এটা ভাবেন যে এখন এরকম খারাপ স্বপ্ন আর আপনি দেখেন না, এই কোশ্চেন করেছে। দেখো তোমাদের বইও দেওয়া আছে, আমি লিখে দিয়েছি। নাইটমেয়ার মিনস ইউ নো হন্টিং ফিয়ার। ওকে, মানে খুব খারাপ স্বপ্ন বা যেটাকে ভাবলেই আমরা একদম ভয় পেয়ে যাই সেরকম। ওকে, তো উনি আনসার দিয়েছেন আই ইউজ টু গেট কন্টিনিউয়াস নাইটমেয়ার্স। বলছে আমি এরকম স্বপ্ন কন্টিনিউয়াসলি দেখতাম, ঠিক আছে, কন্টিনিউয়াসলি এরকম স্বপ্ন দেখতাম অ্যাবাউট অ্যাপিয়ারিং আ ম্যাথস এক্সামিনেশন ওয়ের আই ডিড নট নো এনিথিং। নাও দিস সাইকি must have gotten over it. I don't have to think about education and there is absolutely no time to get nightmares. বলছে অ্যাকচুয়ালি আমি সবসময় এরকম একটা স্বপ্ন দেখতাম কি আমার ম্যাথস এক্সাম আছে আর আমি মানে ম্যাথসের জন্য কোনো প্রিপারেশন নিয়ে গেছি না বা কিছুই আমি জানি না, আর পরীক্ষায় আমি বসে আছি। তো বলছি জানি না এখন কেন এটা আসে না, আর এটা এখন চলে গেছে, আমার মনে এখন কোনো ভয় নেই। আই ডোন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট এডুকেশন অ্যান্ড দেয়ার ইজ অ্যাবসলিউটলি নো টাইম। বলছে আর এখন এত আমার চিন্তাও করতে হয় না ওটার জন্য, ম্যাথ এক্সাম বা এক্সাম নিয়ে ফবিয়াটা এখন নেই আমার। আর এটাও হতে পারে যে বোধহয় এখন আমার কাছে সেরকম সময় নেই যে আমি একটা খারাপ স্বপ্ন নিয়ে ভাববো, আমার কাছে সে সময় আর নেই। Then again বেলা রাজা in page number 26 আমরা দেখব বেলা রাজা একটা কোশ্চেন করেছে। মিস বেলা রাজা কোশ্চেন যখন করেছে পুরো এই পেজটাই, পেজ নাম্বার 26, এখানে দেখো এটা পুরোটাই হাফিজ কন্ট্রাক্টরের আনসারে এটা চলে গেছে। ওকে, দেখো কোশ্চেন কি করেছে, টেল আস সামথিং অ্যাবাউট ইউর আর্লিয়েস্ট মেমোরিজ ইন স্কুল। বেলা রাজা এই পেজে কি কোশ্চেন করেছে দেখো, একটা টপেই শুধু বেলা রাজা, মিস বেলা রাজা একটাই কোশ্চেন করেছেন যে আমাকে একটু আপনার শুরুতে আপনার স্কুলের কিভাবে কি ধরনের মেমোরি আছে, কিরকম এক্সপিরিয়েন্স আপনি আমাদের সঙ্গে বা আমার সঙ্গে শেয়ার করুন, ওটা বলেছে। Then Hafiz contractor he started telling, in the first and second year I was a good student. After I reached the third standard I simply lost interest and I never study. বলছে দেখো, বলছে যে এমন না যে স্কুলে যাওয়ার আগে বা সঙ্গে সঙ্গে আমি আমার ইন্টারেস্ট ইন স্টাডি এডুকেশন আই লস্ট। হি ইজ নট টেলিং দিস। বলছে আমি যখন 1 আর 2 ক্লাসে যখন ছিলাম ভালোই পড়াশোনা করতাম, কিন্তু যখন ক্লাস 3-তে উঠেছি সাডেনলি কি হয়েছিল, আই লস্ট মাই ইন্টারেস্ট ইন এডুকেশন। এটা হয় অনেক সময়, হয় না যে আমরা অনেক সময় আমাদের ফ্রেন্ডদেরকেও দেখি যে আরে ক্লাস 5-6 অবধি তো খুব ভালো ছেলে ছিল, এখন কি হয়ে গেছে রেজাল্ট খারাপ হচ্ছে, এমন আমরা ভাবি। আবার এরকমও দেখি যে 7-8 অবধি দেখেছি একটা ছেলে একটা মেয়ে হয়তো ভালো না, কিন্তু সাডেনলি 9-10-এ গিয়ে 10-এ গিয়ে খুব ভালো একটা রেজাল্ট করে ফেলেছে। এমন এরকম কেন হয়? একটা যখন খারাপ হয় দ্যাট মিনস যে লাইনে পড়াশোনা হচ্ছে বা যেভাবে ওকে পড়ানো হচ্ছে বা ও নিজেই যেভাবে পড়ছে সেটা সঠিক না, মিনস নট অ্যাকর্ডিং টু হিজ অ্যাবিলিটি, মানে ওর অ্যাবিলিটি বা ওর লার্নিং সিস্টেম এরকম না।
ফর দিস রিজন খারাপ হয়ে যায়। আর অনেক সময় কি হয়, পরে গিয়ে যখন ভালো হয়ে যায়, বাচ্চাটা বুঝতে পারে যে আমার এইভাবে পড়তে হবে, বা ওই ইন্টারেস্টটা, ওই অ্যাবিলিটি ওটা খুঁজে পেয়ে যায়। সো বিকাম গুড। তো উনি বলছেন যে আমি যখন ক্লাস 3-তে উঠেছি তখন জানি কেন কি হয়েছে, আমি পড়াশোনার উপরে আমার ইন্টারেস্টই হারিয়ে ফেলেছিলাম। I used to be interested in games, running around, playing jokes and pranks on others. বলছে যে আমার ইন্টারেস্ট তখন শুধু খেলাধুলার উপরে, অন্যদেরকে নিয়ে ফান করা, জোকস করা, এই সব ঘুরে ঘুরে খেলাধুলা করা, শুধু এটার মধ্যে আমার ইন্টারেস্ট ছিল। when he reached in standard 3rd, yes, ক্লাস 3 থেকে এরকম ওনার নেচার হয়ে গেছিল। I would copy in class during exam time. I would try to get hold of examination paper that had been prepared and study it, as I could not remember things that had been taught to me in class. বলছে যে পরীক্ষার সময় কি হতো, চিটিং করে দেখে দেখে কারোর থেকে কপি করে ও পাস করে নিত, কারণ ক্লাসে যা পড়ানো হতো, বলছে যে that had been taught, I could not remember things. যে স্টাইলে হয়তো পড়ানো হতো, বলছি যে সব বাচ্চাদের একটু ডিফারেন্ট লার্নিং অ্যাবিলিটিস থাকে। কেউ এইভাবে শিখতে পছন্দ করে, কেউ ওইভাবে শিখতে সুবিধে ফিল করে, ঠিক আছে? তো নিজে যদি না বুঝতে পারে তখন এই প্রবলেমটা অন্য কাউকে বলতে পারে না, আর টিচাররাও বা অন্যরাও ওর প্রবলেম সলভ করতে পারে না। দ্যাট ইজ বলছে যে ক্লাসে যা পড়ানো হতো আমার তো মনেই থাকতো না, তাহলে কি করব, পরীক্ষা হলে তো পাস লিখতে হবে, পাস করতে হবে, তো বাস চিটিং করে লিখে দিত। However, later one sentence spoken to me by my principal changed my life. বলছে হ্যাঁ, সবকিছু এরকমই চলছিল, কিন্তু একটা সেন্টেন্স আমার প্রিন্সিপাল আমাকে বলেছিলেন যেটা আমার লাইফটাকে চেঞ্জ করে দিয়েছে। দেখো কি? When I approached my 11th standard, the principal called me and said, "Look here, son, I have been seeing you from day 1." প্রিন্সিপাল ডেকে বলতে, আদর করে বলছে, বাবু এদিকে আসো, আমি তোমাকে প্রথম দিন থেকে দেখেছি। ইউ আর এ গুড স্টুডেন্ট, তুমি তো খুব ভালো স্টুডেন্ট। ওই যে ক্লাস 1-2-তে খুব ভালো ছিল। তাই প্রিন্সিপাল বলছে টিচাররা বাচ্চাদের উপরে সবসময় নজর রাখে, কে ভালোর দিকে যাচ্ছে, কে খারাপের দিকে যাচ্ছে। আর সবসময় টিচাররা কি ট্রাই করে যে আমার স্টুডেন্ট, আমার বাচ্চাকে যাতে আমি ঠিক টাইমে নক করে ওকে মোটিভেট করতে পারি বা খারাপ দিক থেকে ভালোর দিকে নিয়ে আসতে পারি। তাই সেম ওয়েতে প্রিন্সিপাল ডেকে ওনাকে বললেন যে আমি তো তোমাকে প্রথম দিন থেকে দেখেছি, তুমি তো খুব ভালো স্টুডেন্ট, বাট ইউ নেভার স্টাডি। কিন্তু ভালো স্টুডেন্ট, ভালো ব্রেন হলে কি হবে, ওটাকে তো ইউটিলাইজ করতে হবে না? তুমি সব জানো, তোমার সব ক্যাপাবিলিটি আছে, কিন্তু ওটাকে ইউটিলাইজ করতে হবে, পড়াশোনা তো করতেই হবে। I have taken care of you till today. Now I can no longer take care of you, so you do it yourself. বলছে এতদিন তুমি এখন ক্লাস 11-এ উঠে গেছো, আর এতদিন আমি তোমার জন্য খুব চিন্তা করেছি, খুব তোমাকে সাপোর্ট করেছি, গাইড করতে পেরেছি, কিন্তু আর পারছি না, এখন তোমাকে নিজেই তোমার খেয়াল রাখতে হবে, পড়াশোনা করতে হবে। He talked to me for 5 minutes. আর প্রিন্সিপাল কতক্ষণ কথা বলেছেন? 5 minutes. You don't have your father, your mother has worked so hard to bring you up and paid all your fees all these years, but you have only played games. বলছে তোমার তো বাবাও নেই, তোমার মা এত কষ্ট করে তোমাকে টাকা পয়সা তোমার জন্য কাজ করে যাতে তুমি পড়াশোনা করতে পারো, তোমার স্কুলে ফিস দেয়, আর তুমি শুধু কি করো, তুমি শুধু খেলাধুলা করে তোমার সময়টা নষ্ট করো। এই কথা বলেছে। কে বলেছে? প্রিন্সিপাল। টু হোম? কাকে বলছে? হাফিজকে ডেকে বলছে। at that time he was not a contractor, he was a school boy, right? তো ডেকে তখন বলে দিল, বলছে now you should rise to the occasion and study. এখন তোমাকে কি করতে হবে? শুধু পড়াশোনা করতে হবে, আর এই সময়, এই পিক টাইমে তোমাকে নিজে উঠে দাঁড়াতে হবে আর পড়াশোনা করতে হবে। I used to be a good sportsman. and হাফিজ কি বলছে যে আমি খুব ভালো স্পোর্টসম্যান ছিলাম, মানে খেলাধুলায় খুব ভালো ছিল। I had been the senior champion for so many years
and I also was the cricket captain. বলছে আমি স্পোর্টসে খুব ভালো ছিলাম, আমি সিনিয়র চ্যাম্পিয়ন ছিলাম, আর আমি ক্রিকেটের ক্যাপ্টেনও ছিলাম। I used to play every game. আমি প্রায় সব গেমই খেলতাম, but that year I did not step out onto the field. বলছে আমি সব খেলাধুলাতে ভালো ছিলাম, চ্যাম্পিয়ন ছিলাম, ক্রিকেটের ক্যাপ্টেন ছিলাম, কিন্তু ওই বছর, যেই বছর প্রিন্সিপাল হাফিজকে ডেকে বলেছে, বুঝিয়েছে যে তোমাকে এখন পড়াশোনা করতে হবে, আর আমি তোমার জন্য আর সময় দিতে পারবো না, তোমাকে নিজেই ভাবতে হবে তোমার জন্য, বিকজ ইউর মাদার ইজ ওয়ার্কিং সো হার্ড ফর ইউ, বাট ইউ আর নট স্টাডিং অ্যাট অল, এই কথা বলেছে। তখন ওই বছরটা আর হাফিজ গ্রাউন্ডেই যায়নি। অলরাইট, I would go for prayers and all I would do was eat and study. বলছে তখন এটা শোনার পরে আমি কি করেছি, মানে হাফিজ ওই বছরটা শুধু পূজা পাঠ একটু করেছে, হ্যাঁ প্রার্থনা করেছে, আর কি করেছে, শুধু খাওয়া করেছে, অ্যাপার্ট ফ্রম স্টাডি। পড়াশোনার বাদে এই দুটো কাজই করেছে, খাওয়া আর একটু প্রেয়ার করা, বাকি টাইমে অনলি স্টাডি। I normally used to copy and pass, আর জেনারেলি আগে কি হতো, কপি করে চিটিং করে পাস করে নিত। বাট আই রিয়ালাইজ দ্যাট ওয়ান্স আই ওয়াজ ইন এসএসসি আই কুড নট ডু দ্যাট। বলছে আমি রিয়ালাইজ করেছি যখন আমি এসএসসি এক্সাম দেবো, বোর্ড এক্সাম যখন হয়, কি এনভায়রনমেন্টটা একটু স্ট্রিক্ট হয়, রাইট, ওই সময় কিন্তু চিটিং করা যাবে না, এটা ও রিয়ালাইজ করেছে। When I got a second class 50% in my SSC, my principal said, son, consider yourself as having got a distinction. বলছে যখন এরকম পড়াশোনা করে তখন 50% সেকেন্ড ডিভিশনে পাশ করে ফেলেছে হাফিজ, তখন প্রিন্সিপাল আবার ডেকে বলছেন যে বাবু দেখো তুমি 50% পেয়েছো, কিন্তু তোমার জন্য মানে এই শর্ট টাইমে, কোনোদিন তো ভালো করে পড়াশোনা করনি, এই শর্ট টাইমে তুমি যে পড়াশোনা করে এই মার্কস পেয়েছো, ভালো পেয়েছো, এখন এটাকে তুমি ফিল করো তুমি হ্যাঁ 90, 80, 90 পেয়েছো, ওকে, এরকম বলছে যে তুমি এরকম ভাবো। দিস ইজ মাই মেমোরি অফ মাই স্কুল ডেজ। কারণ কোশ্চেন কি করেছিল মিস বেলা রাজা, যে স্কুল মেমোরির ব্যাপারে বা স্কুলে যা আপনার এক্সপিরিয়েন্স বা স্কুলে আপনি কিরকম ছিলেন ওটা আমার সঙ্গে একটু শেয়ার করেন আমাদের সঙ্গে, এটাই বলছে, এটাই আমার স্কুলের মেমোরি। এরপরে বলছে I did lots of other things. See, as far as my things are concerned, I can't remember. I forget things very easily. To remember, I have to see things as a photograph. I read a book and I can remember the matter as a photograph, but not through my mind. That is how it works. বলছে যে আমি না মানে কি অনেক কিছু করি, অনেক কিছু ভুলে যাই, জেনারেলি কিছু মনে রাখতে পারি না, আর যদি কিছু মনে রাখতে হয় তাহলে ধরো কিভাবে মনে রাখি, একটু মানে ফটোর মতো ওনার চোখে ভেসে যায় ওই জিনিসটা, মানে ভাসিয়ে নেন লাইক এ ফটোগ্রাফ, যখনই কিছু হি স্টার্ট থিঙ্কিং ও ওখানে কি ছিল, তো ওরকম যা দেখেছে যা পড়েছে ওটার একটা ফটোগ্রাফি সামনে চলে আসছে। বলছে এইভাবেই আমি মানে করি কাজ, দ্যাট ইজ হাউ ইটস ওয়ার্ক, এইভাবেই চলে। এরপরে বলছে এরপরে বেলা রাজা আবার একটা কোশ্চেন করেছে, তাহলে আমরা দুটো কোশ্চেন অলরেডি দেখে ফেলেছি, একটা নাইটমেয়ার কি ছিল, খারাপ স্বপ্ন কি ছিল এটা জিজ্ঞেস করেছিল, সেকেন্ড কোশ্চেন ছিল মিস বেলা রাজার যে আপনার স্কুল লাইফটা কেমন ছিল ওটা শেয়ার করুন, ওটা শোনার পরে নাও থার্ড নাম্বার কোশ্চেন ইজ when you were in school and you were doing page number 27 we are reading, okay, আর দেখো পেজ নাম্বার 27 স্ক্রিনে দেখতে পারবে যে হাফিজের একটা ফটো আছে, ওকে, নাও হি ইজ গ্রোন আপ, এটা ওনার ছোটবেলার না, এখন ওনার রিসেন্ট ফটো, মানে when this book was written, okay, so when you were in school and you were doing badly, did the teachers pull you up and how did you feel? Pull you up, এখানে pull you up মানে হয়েছে যে বকা দেওয়া, স্কল্ডিং, ওকে, এখানে দিস pull you up, স্কল্ডিং হিয়ার, ওকে, এই বইয়ের মধ্যে এটার মিনিং এটা। সো দেন টেলিং পুল ইউ আপ অ্যান্ড হাউ ডিড ইউ ফিল, বলছে টিচাররা যখন আপনাকে স্কুলে আপনি ভালো যখন করতেন না, কথা শুনতেন না, খুব খারাপ করছিলেন পড়াশোনা, তখন টিচাররা আপনাকে বকা দিত, আপনার কেমন লাগতো? তখন উনি দেখো কি বলছেন, হাফিজ কন্ট্রাক্টর, I never felt anything
on being pulled up. বলছে আমি কোনোদিন কিছু ভাবিনি, মানে আমাকে বকা দিলেও আমার লাইক ও আই এম স্যাড why they have scolded me, no I did not think like this. বলছে আমি এরকম কিছু ভাবিনি, আমার কিছু এরকম আমার উপরে কোনো এফেক্ট হয়নি. অলরাইট, I used to be so interested in playing I would receive a caning every week. দেখো, caning means what? Punishment. কি দিয়ে পানিশমেন্ট? বেদ দিয়ে। এমন না যে শুধু বকাবকি করা। ওকে, পানিশমেন্ট। হোয়াট কাইন্ড অফ পানিশমেন্ট? একদম বেদ দিয়ে পিটানো, এরকম পানিশমেন্ট। বলছে আমার ওটা কিছু আমার প্রবলেম হতো না, না আমার এফেক্ট হতো না, আমার খারাপ লাগতো, কারণ খেলাধুলায় আমার এত মন ছিল, এত ভালো লাগতো যে আমাকে বকলেও বেদ দিয়ে মারলেও কি আমার তো মন ওই দিকে। কোথায়? শুধু খেলাধুলা। এরপরে এটা শোনার পরে বলছে সপ্তাহে মানে একবার তো পানিশমেন্ট পেতামই, এই কথা বলছে। এখন মিস বেলারাজা বলছে another question, okay, number 4 question. When you knew that you had incurred the wrath of your teacher by not doing your homework or by behaving badly, when you knew you would get a caning, what was state of your mind? বলছে যখন আপনি জানতেন যে, দেখো লেখা আছে incurred the wrath of your teacher, এটার মানে রাগ। যখন আপনি বুঝতে পারতেন যে টিচাররা খুব রাগ করেছে, বিকজ কেন? আপনি হোমওয়ার্ক করছেন না, আপনার বিহেভিয়ার খারাপ, ভালো করে বিহেভ করছেন না। এখন ব্যাড বিহেভিয়ার কি? ধরো টিচার কিছু বলছে, একটা কথা তোমরা যদি না শোনো, দ্যাট ইজ দ্য ব্যাড বিহেভিয়ার। টিচার কিছু একটা বলছে, তোমার মন আরেক দিকে আছে, ইউ আর নট রেসপন্ডিং প্রপারলি, ইট মিনস হোয়াট? ইট ইজ আ ব্যাড বিহেভিয়ার। তো বলছে যখন আপনি হোমওয়ার্ক করতেন না, এরকম ব্যাড বিহেভিয়ার, মানে টিচার যা বলছে করতে বলছে, ইউ আর নট রেসপন্সিং, দ্যাট ইজ আ ব্যাড বিহেভিয়ার। তো টিচার তো আপনাকে পানিশমেন্ট যখন দেবে আপনি বুঝেই ফেলতেন, তখন আপনার স্টেট অফ মাইন্ড যে মানে তখন কি ভাবতেন? কিরকম ভয়ে, এরকম হয় না যে ও মা এখন তো আমার পানিশমেন্ট হবে, আমার ভীষণ ভয় লাগছে, এরকম হয় না? বা অনেকে আছে ঠিক আছে পাত্তাই দিচ্ছে না, যে ঠিক আছে আর কি হবে, দুই চারটা বেদই তো মারবে, এরকম। তো ওনাকে ওই কোশ্চেন মিস বেলারাজা জিজ্ঞেস করেছে কাকে? হাফিজ কন্ট্রাক্টরকে। আর উনি দেখো কি রিপ্লাই দিচ্ছেন, স্টেট অফ মাইন্ড, জাস্ট লিফট আপ দি হ্যান্ড অ্যান্ড দে উড কেন ইউ। বলছে স্টেট অফ মাইন্ড এখন এত চিন্তা করার বা মেন্টালি এটো ভাবার তো কিছু ছিল না, এই কারণে উনি একটা কোশ্চেন যে স্টেট অফ মাইন্ড মানে আমার মানে মনের কথা বা আমার ব্রেনে কি চলছিল সেটা কিছু না, ওটা জাস্ট বকা। মানে কি? হাত উপর করা, যেরকম টিচাররা বলে না স্ট্যান্ড আপ ইউর হ্যান্ড অর স্ট্যান্ড আপ অন আ ডেস্ক লাইক দিস, হ্যান্ড স্ট্যান্ড। তো বলছে হ্যান্ড হাত উপর করে আর কয়েকটা বেদ খাওয়া, দ্যাট ইজ I would hurt badly and then I would have to forget about it. অনেক সময় এরকম হতো যে খুব সিভিয়ার ভাবে পানিশমেন্ট পেতাম, ব্যথাও পেতাম, কিন্তু আমাকে ওটা ভুলতে হতো। কেন? বলছে যে I would hurt badly, then I would have to forget about it because I would want to go and play. কারণ আমাকে ওই চিন্তা, কষ্ট পেয়ে, ব্যথা পেয়ে বসে থাকাটা আমার ইন্টেনশন বা আমার এরকম নেচারই ছিল না। আমার কি ছিল? ব্যথা পেয়েছি, মার খেয়েছি, পানিশমেন্ট পেয়েছি, ছাড়ো, এখন আমাকে যেতে হবে, আর কি করতে হবে? খেলতে হবে। দেন আবার বেলারাজা জিজ্ঞেস করেছেন, again she asked, you never felt insecure or threatened? কি আপনি কোনোদিন মানে ইনসিকিউর বা থ্রেটেন, ভয়ে কোনোদিন ফিলই করেননি? কারণ অবভিয়াসলি যখন পানিশমেন্ট হবে, এখন আমার কি হবে, আমার লাইফটা কি হবে, এই নিয়ে কি কোনোদিন আপনার ভয় হয়নি? তখন আনসার কি দিচ্ছে হাফিজ কন্ট্রাক্টর? দেখো এখন তোমাদের স্ক্রিনে ফোন নাম্বার, টিভি চ্যানেলের ফোন নাম্বার চলে এসছে, তোমাদের যদি কোনো ডাউট থাকে ইউ ক্যান কল মি অ্যান্ড আস্ক কোয়েশ্চেন। অলরাইট, ওকে, সো কন্টিনিউইং আই এম হিয়ার। লাস্ট এই পার্ট 1 এর লাস্ট কোয়েশ্চেন যে ওটাই জিজ্ঞেস করছে, ইউ নেভার ফেল্ট ইনসিকিউর অর থ্রেটেন্ড, কোনোদিন ভয়ে ফিল করেননি, ভয় লাগেনি? তখন বলছে আই ওয়াজ জাস্ট ইন্টারেস্টেড ইন প্লেইং অ্যান্ড নাথিং এলস। বলছে ভয়, মার খাওয়া, পানিশমেন্ট, ইনসাল্ট আর এরকম কিছু ভাবা আমার কাছে কোনো সময় ছিল না, না আমার লাইক ওইদিকে আমার নজর যেত। বলছে কি আমার তো শুধু একটাই ইন্টারেস্ট ছিল, না কি সেটা? শুধু খেলাধুলা করা।
I was most interested in funny pranks. বলছে যে ফানি প্র্যাঙ্কস মানে কি, কাউকে নিয়ে ঠাট্টা করা, জোক করা, ওকে, প্র্যাঙ্কস। বলছে আমার শুধু একটাই ছিল, নেশা ছিল, এটা কি, জোকস করা, অন্যদেরকে নিয়ে। আমরা যখন অন্যদেরকে অনেক সময় ফুল বানাই, ওকে, অ্যান্ড কিছু একটা সিচুয়েশন নিয়ে হাসি, এরপরে দ্যাট ইজ কল্ড প্র্যাঙ্কস, অলরাইট। বলছে এইটাতে ফানি প্র্যাঙ্কস, এইগুলোতেই আমার খুব ইন্টারেস্ট ছিল, আর ওগুলো নিয়েই আমি ভাবতাম। One day I did not want to study. একদিন তো বলছে, মানে দেখো আমরা তো সবসময় স্কুলে অনেকগুলো অ্যাক্টিভিটি করি, রাইট? কিন্তু লাইফের অনেক কিছু যা যা আমরা মানে হয়তো 100 অ্যাক্টিভিটি করেছি, এটার মধ্যে আমাদের 10টা বা 15টাই মনে থাকে, যেগুলো খুব রিমার্কেবল হয়ে যায় সেগুলো। তো উনি শেয়ার করছেন যে একদিন তো এমন হয়েছে যে ওনার আর পড়ার ইচ্ছা ছিল না। এমনি তো পড়াশোনা করতো না, কিন্তু একটা রুটিন আছে যে হ্যাঁ এই টাইমে তোমার একটু পড়তে বসতেই হবে হাতে বই নিয়ে। তখন বলছি যে পড়ার ইচ্ছা ছিল না, তখন আমি কি করেছি, সো আই ক্রিয়েটেড আ ডিস্ট্রাকশন। আমি একটা খেলা করেছি। কি খেলা? ডিস্ট্রাকশন। ইট ইজ ওকে, and it is distraction means here like something which is very pleasurable or amusing, মানে যেটাতে খুব মজা, ফান থাকে সেটা। for 1 whole hour we played চোর পুলিশ। বলছি 1 ঘন্টা আমরা পড়াশোনা না করে শুধু চোর পুলিশ খেলেছি, অলরাইট। every Saturday we were allowed to go into town to see a movie. এখন দেখো উনি হস্টেলে থাকতেন, মুম্বাইতে উনি হস্টেলে থাকতেন, বোর্ডিংয়ে পড়াশোনা স্কুলে করতেন, হয় না যে স্কুলে বড় এটার সঙ্গে একটা অ্যাটাচ হস্টেল থাকে, বোর্ডিং বলো, ওইখানে যেখানে স্টুডেন্টরা থাকে পড়াশোনা করে। তো কি হয়, স্যাটারডেতে ওইখানে মানে পারমিশন ছিল যে ঠিক আছে সপ্তাহে তুমি একদিন মুভি দেখতে পারো গিয়ে, টাউন গিয়ে মুভি দেখতে পারো। So what I would do was have no lunch and collect money from 40 to 50 students and run and buy tickets. বলতো আর কি করতাম, আমি কি করতাম, ওই দিন লাঞ্চ না করে 40-50 স্টুডেন্টদের থেকে কিছু টাকা কালেক্ট করতাম, গিয়ে টিকিট কিনে নিতাম, গিয়ে সিনেমা দেখতাম, রাইট। অন মাই ওয়ে ব্যাক, আমি যখন ফিরে আসতাম, আমার ফেরার যখন সময় হতো, যখন ফিরতাম, আই উড ইট টু মাই হার্টস কন্টেন্ট। দেখো বলছে হার্টস কন্টেন্ট, যখন এখন ফিরে যাবে হস্টেলে, ফেরার পথে লাঞ্চ তো করে যেত না, খুব মনের পছন্দের খাওয়া, যেগুলো খুব ভালো লাগে আর খুব বেশি মানে মন ভরে, আমরা বলি না আমরা মন ভরে খেয়েছি, ইন দ্যাট ওয়ে হি উড ইট। I used to be the leader of my gang, of a gang. বলছে আমি গ্যাংয়ের লিডার ছিলাম। We would have gang fights and plan strategies. বলছে আমাদের গ্যাং কি করতো, শুধু কি করতো, ফাইট করতো আর স্ট্র্যাটেজিস বানাতো, প্ল্যানিং করতো, যে ঠিক আছে ধরো ওদের সঙ্গে একটু ঝগড়া হয়েছে, ওদেরকে আমরা কিভাবে পিটাবো, কিভাবে পানিশমেন্ট দেবো, বা নেক্সট আমরা কি করব, এরকম আমরা প্ল্যানিং বানাতাম শুধু, ওকে। These things used to interest me more than any academics. বলছি এই সব জিনিসই, সিনেমা দেখা, ফেরার পথে খাওয়া, গ্যাংয়ের লিডার হয়ে স্ট্র্যাটেজি বানানো, এইগুলোই আমাকে খুব ভালো লাগতো ইন কম্পেয়ার টু একাডেমিক্স, মিনস পড়াশোনা থেকে, ওকে। এবার দেখো লাস্ট লাইন, পেজ নাম্বার 28, এরপরে আমরা কম্প্রিহেনশন চেক করব। দেখো এখানে কি লেখা আছে, স্টুডেন্ট used to book my textbooks. বলছে স্টুডেন্টরা বছর শেষ হওয়ার আগেই আমার বইগুলো বুক করে নিত। বুক করে মিনস লাইক এখন যদি 11-এ পড়ছে আর যে বাচ্চা ক্লাস 10-এ পড়ছে, আগে এসে বলে যেত দাদা নেক্সট ইয়ার কিন্তু আমি তোমার বই নেব। তো কারণটা কি দেখো, কারণটা হয়েছে বিকজ they were almost brand new. I probably opened them one day before exams. আমার বই এত ফ্রেশ থাকতো, এত ভালো থাকতো যে আমি শুধু মানে পরীক্ষার একদিন আগেও মনে হয় খুলতাম, এর আগে খুলতামই না, তাহলে তো বই একদম ফ্রেশই থাকবে না, না ওটা দাগ। কারণ একটা বই যখন আমরা বারবার হাতে তুলবো, খুলবো, পড়বো, একটু কি হয়, একটু কোনো জায়গাতে একটু ছিঁড়ে যায় বা একটু নোংরা হয়ে যায়, আমরা পড়া পেন্সিল দিয়ে মার্ক করি, তখন কি হয়, এগুলো মার্ক করি, আন্ডারলাইন করি, ওয়ার্ড মিনিংস আমরা লিখি, রাইট।
তো এগুলো তো কিছু করতোই না, তাই বুক একদম ব্র্যান্ড নিউ থাকতো, কারণ পড়াশোনাই করতো না, মার্ক করা আন্ডারলাইন করা এগুলো তো দরকারই পড়তো না। তাই বলছে যে একদম ব্র্যান্ড নিউ, এই কারণে বাচ্চারা আমার বই কিনে নিত, বুক করে রাখতো আগে থেকেই। ওকে, সো দিস ইজ ইউর পার্ট 1 অফ দি ট্রেজার উইদিন। এটা হয়েছে। ওকে, আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস থিং, পার্ট 1। পার্ট 2 আমরা নেক্সট ক্লাসে করব। চলো আমরা একটু কম্প্রিহেনশন চেক করে নিই। কম্প্রিহেনশন চেক ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। আই অলওয়েজ টেল, সবসময় বলি কি হয় কম্প্রিহেনশন চেক করলে। কম্প্রিহেনশন চেক যখন আমরা করি, আমরা এটা বুঝতে পারি যে এই চ্যাপ্টারে যা যা ইনফরমেশন দেওয়া ছিল আমরা ওটা বুঝতে পেরেছি কিনা, মানে রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কিনা, দ্যাট ইজ কল্ড কম্প্রিহেনশন চেক, রাইট? দেখো ফার্স্ট কোশ্চেন, পেজ নাম্বার 28, যদি স্ক্রিনে দেখতে পারো পেজ নাম্বার, এই পেজটা, কোশ্চেন নাম্বার 1 লেখা আছে কম্প্রিহেনশন চেকে যে হোয়াট ডিড হাফিজ কন্ট্রাক্টর হ্যাভ নাইটমেয়ার্স অ্যাবাউট। বলছে যে হোয়াট ডিড হাফিজ কন্ট্রাক্টর হ্যাভ নাইটমেয়ার্স অ্যাবাউট, কি ব্যাপারে ওনার ওই নাইটমেয়ারটা ছিল, ওই মানে ভয়ঙ্কর স্বপ্নটা যে উনি স্বপ্ন দেখতেন, এটা কিসের ব্যাপারে ছিল? তাহলে কি হতে পারে বলো, ওনার নাইটমেয়ার কি ছিল? ওইটাই যে উনি সবসময় দেখতেন যে অ্যাবাউট ম্যাথামেটিক্স এক্সাম, ম্যাথামেটিক্সকে উনি ভীষণ ভয় পেতেন, কারণ 2 into 2, very smaller this thing I am telling, এটাকে ভাগ করো কত হবে, এরকম। ম্যাথস ইজ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। যারা এটাকে বুঝতে পারে আর ইউটিলাইজ করতে পারে ফর দেয়ার ওন ইন্টারেস্ট, অ্যাকর্ডিং টু দেয়ার ইন্টারেস্ট অ্যাবিলিটি, দে এনজয়। ওকে, আর যাদের অন্য জায়গায় বেশি দক্ষতা থাকে আর অনেক সময় যদি ম্যাথসকে লাইক না করে, তখন কি হয়, লাইক অ্যাকচুয়ালি পড়লেই ভালো লাগবে, অ্যান্ড হি উড নট লাইক ইট। সো ওটা নিয়েই ভয় পেত, যে মানে সবসময় ভাবতো যে মা ম্যাথস দেখেই ভয় পেত, আর ভাবতো যে পরীক্ষা হলে ও চলে গেছে, এরকম একটা স্বপ্ন দেখতো যে আমি পরীক্ষা হলে চলে গেছি আর আমি কিছুই পারি না, আমি কিছুই পড়াশোনা করে আসিনি, আর পরীক্ষা হলে আমি বসে আছি, এরকম ভয় লাগে না? অনেক সময় আমরা কি করি, পরীক্ষার আগে আমরা খুব পড়াশোনা করি, আর একটা কোশ্চেনও যদি ছাড়তে চাই যে আর সময় নেই, তখন কি একটা ভয় লাগে, এটাই যদি চলে আসে, তাহলে কি করি, এরপরে আমরা তাড়াতাড়ি ওটা পড়ে নেই, রাইট? ওটা একটা ভয় যে আমি ঠিক আছে 10টার মধ্যে 8টা কোশ্চেন পড়েছি, আরো দুটো যদি রেখে দিলাম, বাই চান্স ওইখান থেকে যদি চলে আসে, তাহলে এই রিস্ক কে নেবে? ওটা ভেবেই তো ভয় লাগে না, যে আমার যদি না আসে, কমন না আসে এই 8টার মধ্যে, তখন কি হবে? তো সেরকম মতো পড়াশোনাই করতো না, তাই সবসময় একটা ভয় ছিল যে আমি ম্যাথস এক্সামে যাচ্ছি আর আমি কিছুই পারি না, সেটা। এবার নাম্বার 2 কোশ্চেন দেখো, হোয়াট ডিড দি প্রিন্সিপাল সে টু হিম উইচ ইনফ্লুয়েন্স হিম ডিপলি। প্রিন্সিপাল এমন কি বলেছিল, কাকে? হাফিজকে। হাফিজ শেয়ার করেছিল না মিস বেলা রাজাকে, যে একদিন সবকিছু ঠিক চলছিল, কিন্তু যখন মানে 12-এ উঠবে, 11-এ ছিল, তখনই প্রিন্সিপাল একদিন ডেকে বলেছে যে দেখো বাবু, এতদিন তো আমি তোমাকে খুব মানে কেয়ার করতে পেরেছি, সাপোর্ট করতে পেরেছি, তোমার পেছনেই লাগতে পেরেছি, কিন্তু আর পারছি না, তোমার মা এত তোমার পেছনে খাটছে, আর তুমি পড়াশোনা করো না, শুধু কি করো, শুধু খেলাধুলা করো, এই কথা বলেছে। অলরাইট, অ্যান্ড বলেছে এখন তোমার কি করতে হবে, শুধু পড়াশোনা করতে হবে, ইউ হ্যাভ টু স্টাডি হার্ড ফর ইয়োর এসএসসি এক্সাম। ওকে, এই কথা এইসব বলাতেই আর শোনাতেই হাফিজ খুব ডিপলি ইনফ্লুয়েন্সড হয়েছিল আর পড়াশোনা স্টার্ট করেছিল। ওকে, দেন নাম্বার 3 কোশ্চেন, দ্যাট ইয়ার আই ডিড নট স্টেপ আউট অন টু দি ফিল্ড। বলছে ওই বছরটা আমি আর মাঠে যাইনি। মাঠে গিয়ে কি করতো, খেলাধুলা। তাই বলছে, এটা বলছে না যে মাঠে যাইনি, খেলাধুলা করতে যাইনি, ডাইরেক্টলি বলছে যে ওই বছর আমি মাঠেই যাইনি, কারণ ও তো একটা খেলা না, না অনেকগুলো খেলাধুলা করতো, তাই বলছে যে আমি মাঠেই যাইনি। কি করেছি, হোয়াট ওয়াজ হি বিজি ডুইং দ্যাট ইয়ার। কোশ্চেনে আছে যে যদি ও মাঠেই না গিয়ে থাকে সারা বছর, তাহলে ও কি করেছে, কি সারা বছর, তখন আমরা এখানে দেখছি যে হি ওয়াজ বিজি স্টাডিং বুকস দ্যাট ইয়ার। দেখো দ্যাট ইয়ার, ওই বছরটা কমপ্লিটলি হি ওয়াজ বিজি
for studying books, right? Next question, number 4. What distraction did Hafiz contractor create one day? কি distraction create করেছিল একদিন? মানে distraction means কিছু এরকম করা যে খুব মজা, খুব অ্যামিউজিং, হয়তো তুমি করছো কিন্তু অন্যরাও তোমার দিকে তাকিয়ে বা তোমার ওই অ্যাক্টিভিটি দেখে মানে দে বিকাম লাইক আনকন্ট্রোল, দে ওয়ান্ট টু কাম টু ইউ অ্যান্ড জয়েন ইউ। অলরাইট, সো কি ডিস্ট্রাকশন করেছিল? ইয়েস, ওই খেলাটা চোর পুলিশ। বলছে যে হি প্লেড চোর পুলিশ ফর অ্যান আওয়ার, বলছে 1 ঘন্টা, পুরো 1 ঘন্টা শুধু চোর পুলিশই খেলেছিল, রাইট? And then for a number 2 question, would you have liked to participate in the distraction had you been with him? বলছে would you have liked to participate in the ধরো বলছে যে তুমি ধরো পড়াশোনা করতে বসেছো কিন্তু যদি তুমি ওর সঙ্গে থাকতে তখন কি ও যে এরকম ডিস্ট্রাকশন একটা ক্রিয়েট করেছে, পড়াশোনা না করে 1 ঘন্টা চোর পুলিশ খেলবে, তুমি হলে কি তুমি পার্টিসিপেট করতে পছন্দ করতে কি? তাহলে কি হবে বলো? দেখো অনেকে বলতে পারে যে হ্যাঁ না আমি আগে পড়াশোনাই করতাম, কিন্তু হ্যাঁ পড়াশোনার সঙ্গে খেলাধুলো দরকার আছে। তো বলা যেতে পারে এটা তোমার নিজের ওন আনসার, হোয়াট ইউ প্রেফার। বাট হ্যাঁ, বিং এ স্টুডেন্ট, স্কুল স্টুডেন্টরা, ছোট ছোট বাচ্চারা জেনারেলি কি হয়, ওরা এরকম খেলাধুলাই পছন্দ করে। আর যখন একটা ফ্রেন্ড খেলে ওরাও পার্টিসিপেট করতে চায় আর পার্টিসিপেট করে। সো দিস ইজ ইয়োর comprehension check also. So part 1 we have completed with this explanation, some word meanings and comprehension check also. ঠিক আছে, দেখো let's recapitulate it. তো এই পার্টটা আমরা জানি this is a real story, it is a interview, okay, interview of Hafiz contractor who is a very successful architecture, okay, and কিভাবে এটা এসছে, it is a like conversation বলতে পারো, ডাইরেক্ট কনভারসেশন এখানে দেওয়া হয়েছে যে বেলা রাজা কি কোশ্চেন করেছে আর হাফিজ কন্ট্রাক্টর কি আনসার দিয়েছে ফর দিস। সো স্টার্টেড, আগে হাফিজ কন্ট্রাক্টর শুরু করেছে বলা যে আমার একটা খুব ভয়ঙ্কর স্বপ্ন ছিল, আমি খুব একটা ভয়ঙ্কর টেরিবল নাইটমেয়ার আই ইউজ টু সি, এরকম বলতো। এটা থেকেই সব কোশ্চেন শুরু হয়েছে। অলরাইট, আমাদেরকেও কি করতে হয়, ধরো আমাদের কিছু না কিছু একটা প্রবলেম থাকে, যে জায়গাতে আমরা প্রবলেম ফিল করি বা ওটাকে আমরা লাইক উই ফিল লাইক terrible nightmare we consider like this, so we need to remove that idea that this thing ওইখানে যা প্রবলেম থাকে ওগুলোকে we need to what, we need to clarify it, we need to clear it, we need to solve it, that problem. অলরাইট, তো বলছে ওইটা ছিল, কিন্তু এখন যখন মিস বেলা রাজা জিজ্ঞেস করেছে ওটা কি ছিল, কি নাইটমেয়ার ছিল, তখন উনি বলা শুরু করেছেন ওই পড়াশোনা, স্কুলের এনভায়রনমেন্ট, যে আমার ম্যাথসকে দেখে আমার ভীষণ ভয় লাগতো, ম্যাথসের কথা চিন্তা করতে এটা মনে পড়ে যেত যে আমি যদি এক্সামিনেশন হলে যাই আর পরীক্ষায় বসে দেখি যে যা এসছে আমি কিছুই জানি না, আমি কিছু আনসার করতে পারবো না, আমি কিছু পড়াশোনা করে আসেনি বা যা পড়েছি সেটা আসেনি। কারণ যদি কমপ্লিট সিলেবাস আমরা প্রিপেয়ার করি ভালোভাবে, দেন ডেফিনেটলি উইল এবল টু গিভ আনসার। কিন্তু ওই যে বলেছি যে কিছু করব, কিছু পার্টটা আমি যদি ছেড়ে দেই, তাহলে এটা ভয় কি থাকে যে এক্সামিনেশন হলে গিয়ে যদি এরকম একটা আনফর্চুনেট সিচুয়েশন হয়ে যায় যে কোশ্চেন পেপারে আমরা কি দেখবো, যে শুধু আনকমন কোশ্চেনই এসছে যেগুলো আমি পাচ্ছি না। ওকে, সো এটা নাইটমেয়ার। এরপরে যখন এই কথা শুনে আবার মিস বেলা রাজা বলছে যে ঠিক আছে আমাকে একটু বলুন তো যে আপনার স্কুল লাইফটা কেমন ছিল, তখন বলেছে যে কি বলেছে, কখন যখন স্কুলে ভর্তি হয়েছে ক্লাস 1 and 2 তে উনি খুব ভালো ছিলেন পড়াশোনাতে, 3 তে উঠে জানি কি হয়ে গেছে, ওনার ইন্টারেস্টই উঠে গেছিল পড়াশোনা থেকে, আর কিসে শুধু মন বসতো, শুধু খেলাধুলা আর দুষ্টামি করতে। এটা তখন আবার বলছে যে কিন্তু একটা সেন্টেন্স আমার প্রিন্সিপাল আমাকে বলেছিল, ওই সেন্টেন্সটাই আমার লাইফটা চেঞ্জ করে দিয়েছিল, আর ওই বছরটা আমি শুধু পড়াশোনা করেছি। ওকে, আর ওই সেন্টেন্সটা কি ছিল, যে আর এতদিন কিভাবে, যেহেতু পড়াশোনাই করতো না, শুধু খেলাধুলা করতো, টিচারদের কথাও শুনতো না, তাহলে পাস কিভাবে করেছে, পাস কপি করে, মিন্স চিটিং করে।
ধরো এক্সামিনেশন হলে পাশে কোনো ফ্রেন্ড বসে আছে, দেখে দেখে লিখে নিয়েছে, অলরাইট, এরকম করে পাশ করে গেছে। কিন্তু বোর্ড এক্সামগুলোতে এগুলো পসিবল হয় না। অ্যান্ড অলসো প্রিন্সিপালও বলে দিয়েছিলেন যে তোমার পড়াশোনা করতে হবে, তোমার মা এত কষ্ট করে তোমার জন্য, তোমার বাবাও নেই, এরপরে তুমি পড়াশোনা করো না। এই কথা যখন বলেছে, এটা ওর খুব মনে লেগেছিল। হি 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 ফল ইন ডিপ থিঙ্কিং যে হ্যাঁ, আমাকে পড়াশোনা করতে হবে। আর ওই বছরটা সব কিছু বন্ধ করে, খেলাধুলা বন্ধ করে, এখানে ওখানে ঘুরে বেড়ানো বন্ধ করে কি শুরু করেছিল, শুধু পড়াশোনা। আর পড়াশোনার সঙ্গে কি করতে হয়, একটা ম্যান্ডেটরি জিনিস তো করতেই হয় না, খাওয়া দাওয়া। বলছি খাওয়া দাওয়া ছাড়া আর ওই একটু ভগবানকে প্রে করা ছাড়া আর আমি ওই বছর কিছু করিনি। আমি প্লেগ্রাউন্ডেও যাইনি, আমি কিছু করিনি, শুধু পড়াশোনা করেছি। এরপরে ওই বছরে যেহেতু শুধু পড়াশোনা করেছে, প্লেগ্রাউন্ডে যায়নি, কত নাম্বার দিয়ে পাশ করেছে দ্যাট ইয়ার, রিমেম্বার? ইয়েস, 50%। আর এই 50% দেখে, সেকেন্ড ডিভিশন দেখে প্রিন্সিপাল আবার হাফিজকে কি বলেছিলেন, বলেছিলেন যে তুমি তো 50% পেয়েছো, কিন্তু তুমি মনে করো তুমি এটা এখানে ডিস্টিংশন পেয়েছো, ওকে, তুমি খুব ভালো মার্কস পেয়েছো, তুমি এরকম ফিল করো, কারণ তুমি এই এক বছরটা সময় দিয়ে আমি তো তোমার থেকে এটাও আশা করিনি, আর তুমি এই রেজাল্ট করেছো, তো ফিল করো তোমার জন্য এটা ডিস্টিংশন মার্কস, এরকম। এরপরে আবার তখন উনি বেলারাজা নেক্সট কোশ্চেন করেছে যে তাহলে কি মানে আপনাকে যখন বকা দিত টিচাররা, পানিশমেন্ট দিত, আপনার ভয় লাগতো না? আপনার ভয় লাগতো না? তখন বলেছে আরে ভয় ভয় কিসের, একটা তো ইয়ে যে ওটা আমি সপ্তাহে একবার তো পেতামই, আর শুধু বকাবকি না, বেত দিয়ে মার খেতাম, মারতো, বাট আই ডোন্ট বদার ফর দ্যাট বলেছে। দেন अगेन উনি জিজ্ঞেস করেছেন যে মানে আপনার মেন্টাল স্টেটাসটা কি থাকতো তখন, হয় না যে অনেক চাপে, আমার খুব ইনসাল্টিং লাগছে, আমার খুব কষ্ট লাগছে, আমার সঙ্গে এরকম হচ্ছে, আমি কেন পড়াশোনা করিনি, এরকম ফিল করে। তো বলছে যে স্টেট অফ মাইন্ড, আমি কি ভাবতাম, আমি কিছুই ভাবতাম না। হ্যাঁ, ব্যথা পেতাম, বেত দিয়ে যখন মারতো ব্যথা পেতাম, কিন্তু ওটা আমাকে ভুলতে হতো। দেখো কিভাবে বলছে, আমাকে ভুলতে হতো, মানে ফোর্সফুলি ব্যথা পাচ্ছে, কষ্ট হচ্ছে, তবু ভুলতে হবে কেন, ওই যে খেলাধুলা করতে হবে, এই কথা বলেছে। এরপরে বলছে বেলারাজা লাস্ট কোশ্চেন করেছে, তার মানে আপনি কোনো জিনিস থেকে কোনোদিন কিছু ভয় পেতেন না? তখন বলেছে যে না, ভয় পেতাম না। আর কারণ আমার তো একটাই জিনিসে ইন্টারেস্ট ছিল না, যে খেলাধুলা করা, অন্যদেরকে নিয়ে হাসি ঠাট্টা করা, সেটাই। ইভেন স্যাটারডেতে আমাদের যে ছিল যে আমরা মুভি দেখতে পারবো, এরকম পারমিশন ছিল হস্টেল থেকে, বলতো ওই দিন আমি লাঞ্চও করতাম না। ইভেন অন্য বাচ্চাদের থেকে 40-50 স্টুডেন্টদের কাছ থেকে কিছু টাকা কালেক্ট করে আমি সিনেমা হলে চলে যেতাম, সিনেমা দেখতাম, যখন ফিরে আসার সময় হতো পেট ভরে খেতাম, ঠিক আছে, মন ভরে খেতাম, মন ভরে বলছে, ওকে, মন ভরে খেতাম, আর এরপর চলে যেতাম। আর শুধু একটা জিনিসই আমার ইন্টারেস্ট লাগতো, যে কি ওরা, হ্যাঁ, ও গ্যাংয়ের লিডারও ছিল, রাইট, বলছে। আর গ্যাংয়ের যখন লিডার বা গ্যাং একটা হয় কি, একটা গ্রুপ অফ দুষ্ট ছেলে মেয়েদের থাকে, যেখানে ওরা শুধু মানে কিছু একটা প্রবলেম ক্রিয়েট করব এরকম। তাই বলছে যে আমাদের একটাই ছিল যে শুধু শুধু ফাইট করা বা স্ট্র্যাটেজি বানানো, যে কিভাবে কাকে পিটাবে বা ঝগড়া করবে, এরকম। এরপরে লাস্টে পার্ট 1 শেষ করে দিয়েছে একটা কথা বলে, যে স্টুডেন্টরা আমার বই আগে থেকে বুক করে রেখে দিত, কারণ ওরা জানতো যে আমার বই একদম ব্র্যান্ড নিউ থাকতো। এরপরে এটার সঙ্গে অ্যাড করেছে যে জানেন কেন ব্র্যান্ড নিউ থাকতো, কারণ হয়তো পরীক্ষার আগে আমি একদিনই খুলতাম বইকে, তাই আমার বই সবাই জানতো যে আমি পড়াশোনা করি না, আর আমার বই একদম ব্র্যান্ড নিউ থাকবে। This is the end of your part 1, and part 1 of what? Chapter 4, The Treasure Within. Part 1 আমরা আজকে করেছি, part 2 আমরা নেক্সট ক্লাসে করব। ওকে, one phone is coming, শেষ হওয়ার আগে একটা রিসিভ করে নেই। হ্যালো, okay, I think disconnected. Okay, let's over it. তো নেক্সট ক্লাসে আমরা করব পার্ট 2 করব, যেখানে আমরা দেখব যে এই স্কুল লাইফটা আজকে আমরা পড়েছি, আর কিভাবে তাহলে উনি ওই জার্নিটা করেছেন আর সাকসেসফুল পারসন হয়েছিলেন। অলরাইট, সো টিল দেন স্টাডি ওয়েল, স্টে ওয়েল, থ্যাংক ইউ।